আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী। তোমাদের সাথে আলোচনা করছিলাম জীববিজ্ঞান বিভাগে দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় চলন ও অঙ্গচালনা অধ্যায়টির নিয়ে। আজকে আমার আলোচিত টপিকস হচ্ছে রডস অ্যান্ড লিভার। তোমরা শব্দটা শুনে থাকবে বা শুনেছ। লিভার শব্দটির সাথে তোমরা মূলত পরিচিত। তারপরও আমি আজকে একটু বিষয়টা নিয়ে আলোচনা করছি কিভাবে এই লিভার যন্ত্রটি আমাদের দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কিভাবে তার সাথে সামঞ্জস্যতা দেখা যায়। রডস অ্যান্ড লিভার, আমাদের দেহে অসংখ্য বড় বড় অস্থি রয়েছে। সবচেয়ে বড় অস্থি হচ্ছে হিউমেরাস। এরকম বেশ হিউমেরাস ফিমার বেশ লম্বা লম্বা অস্থি রয়েছে। এই অস্থিগুলো রডসের মতো কাজ করে থাকে এবং আমাদের দেহের অস্থির সন্ধি এবং পেশিগুলো, বিশেষ করে কঙ্কাল পেশি এক সমন্বিতভাবে লিভার তন্ত্রের মতো কাজ করে থাকে। তাই এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্যই, অর্থাৎ আমাদের দেহে অবস্থিত অস্থি পেশি তাদের সমন্বয়কারিতা এবং তার মাধ্যমে যে আমাদের অস্থির সঞ্চালন বা অঙ্গ সঞ্চালন এবং চলন সম্পন্ন করে থাকে, সেই বিষয়টি মূলত একটি সিস্টেম বা তন্ত্রের মতো কাজ করে থাকে, যাকে আমরা লিভার তন্ত্র বলছি। এবং অস্থিগুলো যেহেতু বেশ কিছু অস্থি রয়েছে এবং লিভার তন্ত্রের বাহুর মতো বা রডসের মতো কাজ করে, তাই একে রডস অ্যান্ড লিভার তন্ত্র বলা হচ্ছে। তাহলে প্রথমে চলে যাচ্ছে আমি লিভার কি। মূলত লিভার হচ্ছে একটি বিশেষ ধরনের একটি সরল যন্ত্র বিশেষ। আমি আবারও বলছি, লিভার হচ্ছে একটি সরল যন্ত্র বিশেষ, যার মাধ্যমে বেশ খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করে একটি জটিল কাজকে সরল কাজে রূপান্তর করা যায় বা সহজ করে ফেলা যায়। আবারও বলছি, লিভার হচ্ছে মূলত এমন একটি সিস্টেম বা এমন একটি যন্ত্র যার মাধ্যমে খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করে বেশ জটিল কাজকে সহজ করে ফেলা যায় বা বেশ বড় শক্তিতে রূপান্তর করা যায়। এখানে আমি চিত্রের সাহায্যে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটি ভারী একটি বস্তু দেখতে পাচ্ছ, যাকে একটি লাঠি দিয়ে উত্তোলন করা হচ্ছে। আমি একটু বলি যে মনে করো এটা একটি বেশ ভারী একটি বস্তু, থেকে উত্তোলন করতে হবে, কিন্তু কারো পক্ষে তাকে উত্তোলন করা বা আলগে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে একটি লাঠি বা বাহুর মাধ্যমে একটি অবস্টাকেল বা কোনো একটা বস্তুর উপর তাকে স্থাপন করে ঠিক বস্তুটির ঠিক বিপরীত দিকে একটি বা দুটো হাত দিয়ে অল্প একটু বল প্রয়োগ করার মাধ্যমে এই স্থানে বেশ বল প্রযুক্ত করা হলো। আমি আবারও বলছি, এখানে অল্প একটু বল প্রয়োগ করা হলো, কিন্তু সেই বলটা বহুগুণে বৃদ্ধি পেয়ে এখানে অনুভূত হলো এবং লাঠির মাধ্যমে বা এই বাহুটির মাধ্যমে বেশ ভারী বস্তুটি খুব সহজে আলগে তোলা যেত। এই বস্তুটিকে হয়তো দুহাত দিয়ে আলগিয়ে তুলতে অনেক শক্তি প্রয়োজন হতো, কিন্তু এই টেকনোলজি বা প্রযুক্তি বা চিন্তাভাবনা বা এই কনসেপ্টটার মাধ্যমে যখন এই লাঠিটার সাহায্যে তোলা হলো বা এভাবে তোলা হলো, তখন এখানে খুব অল্প পরিমাণ একজন মানুষের মাধ্যমেই খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করে এখানে বহুগুণ বলের রূপান্তর করে ভারী বস্তুটিকে খুব সহজে উত্তোলন করা যায়। তাহলে বুঝতেই পারছো, লিভার কনসেপ্টটা বা লিভার যন্ত্রটা হচ্ছে মূলত খুব অল্প পরিমাণ বল প্রযুক্ত করার মাধ্যমে একটি জটিল কাজকে সহজ করে রূপান্তর করা। আমি এখানে তোমাদেরকে লিভার তন্ত্রের সাথে লিভার তন্ত্রটি একটু এখানে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। লিভার এই চিত্রটা থেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা ভার বস্তু, এখানে মাঝখানে একটি ভারসাম্য রক্ষাকারী বিন্দু, ঠিক বিপরীত দিকে প্রযুক্ত বল। ঠিক এই চিত্রটার এখানেই দেখতে পাচ্ছ, এখানে একটি মাঝখানে ভারসাম্য রক্ষাকারী বিন্দু আছে, এখানে ভর আছে আর এখানে প্রযুক্ত বল আছে। এই পুরো অংশটাকে বলা হচ্ছে লিভারের বাহু বা রড। আমি আবারও বলছি, এই পুরো লম্বা লাঠি বা অংশটাকে বলা হচ্ছে লিভারের বাহু বা রড। তা এই বাহুটির ঠিক এক পাশে রয়েছে ভর,
সে একটু আগে দেখানো আমার ভারী বস্তুটি, সেটা অন্য যে কোনো কিছুই হতে পারে। এটা আমাদের দেহের অঙ্গ, যে কোনো একটি অঙ্গ হতে পারে, কোনো একটা ভারী বস্তু আমরা উত্তোলন করে নিয়ে যাচ্ছি, বা যে কোনো কিছুই হতে পারে, একটু খুব ভারী একটা বস্তু। এই ভরটাকে লোড বলছি। লোডকে আমি এল দিয়ে প্রকাশ করছি। আমি আবারও বলছি, এটি একটি ভারী বস্তু, যেটা এই ভারসাম্য রক্ষাকারী বাহুটির জন্য বেশ ভারী একটি বস্তু, তাকে আমরা ভর বলছি বা ইংরেজিতে লোড বলছি, আর এল দিয়ে প্রকাশ করছি। বাহুকে বলছি রড। আর ঠিক বিপরীত দিকে এই ভারটা উত্তোলন করার জন্য ঠিক বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্ত বল, যাকে আমরা প্রচেষ্টা বলছি, ইংরেজিতে এফর্টকে আমরা ই দিয়ে প্রকাশ করছি। আর ঠিক এই বাহুটার মধ্যখানে রয়েছে ভারসাম্য রক্ষাকারী বিন্দু, যাকে আমরা নির্ভর বিন্দু বা ফালক্রাম বলছি। একে পিভটও বলা হয়, তাই আমি এখানে পি দিয়ে প্রকাশ করছি। তাহলে একবার দেখো, চোখ বুলিয়ে নাও। লিভারের জন্য, লিভার টেকনোলজি বা প্রযুক্তিটা বা লিভার সিস্টেমের জন্য যে কনসেপ্টটা, তা মূলত হচ্ছে একটি বাহু, 4টা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে বাহু, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে প্রযুক্ত বল, আর একটা হচ্ছে নির্ভর বিন্দু। বাহুটাকে আমরা রড বলছি, ভরটাকে লোডের কারণে এল দিয়ে প্রকাশ করছি, নির্ভর বিন্দুটিকে আমরা ফালক্রাম বলছি বা পিভট বলছি, একে পি দ্বারা প্রকাশ করছি। প্রযুক্ত বল বা প্রচেষ্টাকে এফর্ট, এবং এফর্টকে আমরা ই দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে আমি একটু পরিচিতির জন্য বললি, ভর হচ্ছে এল, নির্ভর বিন্দু হচ্ছে ফালক্রাম হচ্ছে পি, আর প্রযুক্ত বল হচ্ছে ই। তাহলে এবার আমি একটু বুঝিয়ে বলি কিভাবে আমাদের দেহে এই বিষয়গুলো থাকতে পারে। প্রথমে চলে যাচ্ছে রডস। আমাদের দেহে যে বেশ লম্বা লম্বা অস্থি রয়েছে, হাতেই রয়েছে, উপাঙ্গিক কঙ্কালে প্রথমে হাতেই রয়েছে হিউমেরাস, তারপর রয়েছে রেডিয়াস এবং আলনা, আবার পায়ে রয়েছে ফিমার, টিবিয়া এবং ফিবুলা। বেশ লম্বা লম্বা অস্থি। এই অস্থিগুলো মূলত রডসের মতো লিভার তন্ত্রের রডসের মতো কাজ করে, যার কোনো একটি প্রান্তে কোনো ভারী বস্তু থাকলে অপর প্রান্তে তার বল প্রয়োগ করতে হয়। আমি একটু বলে দিই, এখানে আমি পরে বিস্তারিত যাচ্ছি। যেমন হাতের ক্ষেত্রে দেখো, এখানে হিউমেরাস এবং রেডিয়াস আলনা আছে। আমি হাত দিয়ে কোনো ভারী একটি বস্তু আলগে তুলতে গেলেই অবশ্যই এই লম্বা অস্থিটি লিভারের বাহুর মতো কাজ করে, এবং এখানে একটি পিভট বা বল থাকে। এখানে আমি বলটা বেশ জোরে প্রয়োগ করে হাতটাকে টেনে উপরে তুলে নিয়ে যেতে পারি। বা পায়ের ক্ষেত্রে বলতে পারি, দেখো এখানটায় যখন আমরা পাটা উপরে তুলি, তখন অবশ্যই দেহের ওজনটা উপরের দিকে লিফট করে নিই, অর্থাৎ পায়ের পাতাটা যখন আমরা ফেলি, পুরো দেহের ওজনটা আমরা একবারে উত্তোলন করে আবার ফেলি। তো এই ক্ষেত্রেও ভার উত্তোলনের বিষয়টি চলে আসে। আমার মাথার খুলির দিকেও চিন্তা করলে বোঝা যায় যে মাথাটা বেশ, করটিটা বেশ ভারী, মস্তকটি বেশ ভারী, এবং এটাকে সোজা করে রাখার জন্য আমাকে বেশ বল প্রয়োগ করতে হয়, বা অল্প বল প্রয়োগ করে এই ভারী বস্তুটাকে আমাকে ঠিক জায়গায় স্থির করে রাখতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানব দেহে বেশ কিছু স্থানে বা বেশ কিছু দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমন কিছু বিষয় রয়েছে যেখানে আমাদের অস্থিগুলো বাহু হিসেবে কাজ করে ভার উত্তোলনের জন্য খুব সামান্য বল প্রয়োগ করে ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের দেহের অস্থি, পেশি এবং অস্থিসন্ধি মিলে একটি লিভারতন্ত্র রয়েছে। এই লিভারতন্ত্র আমাদের দেহে 3 ধরনের। লিভারতন্ত্র সাধারণত কনসেপ্ট অনুযায়ী বা এই টেকনোলজি অনুযায়ী লিভারতন্ত্র হচ্ছে 3 ধরনের: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। আমি ডিটেলস করছি, তার আগে একটু বলে দিই, আমাদের দেহে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে মস্তক। কিভাবে আমরা সোজা বেশ ভারী মস্তকটা কিভাবে আমরা এই পেশি টানের মাধ্যমে এই অ্যাক্সিসের উপর, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের অ্যাক্সিসে প্রথম অ্যাটলাসের মাধ্যমে কিভাবে মস্তকটিকে স্বস্থানে ধরে রাখতে পারি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা চলনের সময় যে পুরো দেহের ওজনটা দুটো পায়ের উপর থাকে, কিন্তু হাঁটার সময় যে আমরা পাটাকে বারবার উত্তোলন করে স্থাপন করি, এক্ষেত্রেও কিন্তু ভার উত্তোলনের বিষয়টি চলে আসে। যথারীতি লিভার টেকনোলজির দ্বিতীয় শ্রেণীর লিভার প্রয়োগ করে আমরা এই ক্ষেত্রে দেহের ভারটা পরপর আমরা ভিন্ন ভিন্ন পায়ে মাধ্যমে স্থাপন করে দেহের ভারটা ধরে রাখতে পারি। এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের দেহে যে হাত রয়েছে, হাত দিয়ে কোনো কিছু উত্তোলন করার ক্ষেত্রেও আমাদের ভার উত্তোলনের বিষয়টি চলে আসে। এটি তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। প্রথমে আলোচনা করছি প্রথম শ্রেণীর লিভার নিয়ে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে লোড বা ভর।
ঠিক মাঝখানে রয়েছে পিভট এবং ঠিক একে ভারসাম্য করে রাখার জন্য রয়েছে প্রচেষ্টা বা ই। আমাদের দেহে প্রথম শ্রেণীর লিভারে বা প্রথম শ্রেণীর লিভার মূলত এই যে একটু আগে আমি দেখিয়েছি অনেকটা ঠেলাগাড়ির মতো ভার বস্তুটাকে উত্তোলন করার জন্য এখানে এফোর্ট বা ই প্রযুক্ত করা হচ্ছে। এখানে যদি কোনো বল প্রযুক্ত করা না হয় তাহলে অবশ্য ভারের কারণে বস্তুটি নিচের দিকে নেমে যাবে। আমরা প্রথম শ্রেণীর লিভারের এই অবস্থান থেকে এলপিই এর মাধ্যমে প্রথম শ্রেণীর লিভারের টেকনোলজিটি মনে রাখতে পারি। যেমন প্রথম শ্রেণীর লিভারে অবশ্যই লোড এক পাশে থাকবে, ঠিক প্রচেষ্টা অন্য পাশে থাকবে, অর্থাৎ লোড বা এল এক পাশে থাকবে এবং ই ঠিক তার বিপরীত দিকে থাকবে, মাঝখানে পিভট থাকবে। তাই এটা মনে রাখার জন্য আমরা এলপিই দ্বারা প্রকাশ করছি বা এই শব্দটার মাধ্যমে আমরা মনে রাখবো। এবার উদাহরণে চলে আছে আমাদের দেহে প্রথম শ্রেণীর লিভার টেকনোলজি রয়েছে বা লিভার সিস্টেম রয়েছে আমাদের মাথাতে, মাথার খুলির সাথে। মাথার খুলি বা মস্তকটি বেশ ভারী আমাদের দেহের তুলনায়, কিন্তু এই পুরো ভারী মাথা বা মস্তকটি খুব অ্যাক্সিস বা কশেরুকার ঠিক উপরে অনেকটা এরকম লাঠি বা কাঠির উপরে অনেক ভারী একটি বল থাকার মতো করে অবস্থান করে থাকে। এই ভারী বস্তুটি খুব স্বাভাবিকভাবে সামনের দিকে ঝুঁকে যাওয়ার কথা, যেটা এখানে বেশ ভারী ঝুঁকে যাওয়ার কথা, কিন্তু এটাকে ঝুঁকে না যাওয়ার জন্য এখানটায় পেশিগুলোতে একটা বল প্রয়োগ করে তাকে সহায়স্থানে ধরে রাখা হয়। তাহলে আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেহেতু মস্তকটা বেশ ভারী, খালি এই মাথার খুলি এবং মুখমণ্ডলের পেশি সহ বেশ ভারী এই অংশটাকে আমি বলছি লোড। সেখানটায় যেখানে এই মস্তকের পিছনের অক্সিপিটাল অস্থি এবং কশেরুকার প্রথম অ্যাটলাসটা সন্ধিস্থলটাকে আমি বলছি পিভট, এবং পেশিগুলো কশেরুকার সাথে সংযুক্ত আমাদের গলবিলের পেশিগুলোকে আমি বলছি, পেশিগুলোর সংকোচন ক্ষমতা বা প্রযুক্ত বলটাকে আমি বলছি এফোর্ট বা ই। তাহলে আমাদের দেহে এখানে যদি উপযুক্ত পরিমাণ বল প্রয়োগ করা না হয় তাহলে আমাদের ভারী মাথাটা সামনের দিকে ঝুঁকে যাবে এবং এটাই খুব স্বাভাবিক। যেমনটা একটু আগে আমি দেখিয়েছি, বেশ ভারী বস্তুটা কার মধ্যে বাহুর যে পাশে লিভারের বাহুর যে পাশে ভার বস্তু রয়েছে সে পাশটা কিন্তু ঝুঁকে গিয়েছে। এখন এখানে উপযুক্ত বল প্রয়োগ করা হলে পরে এটা ভারসাম্য রক্ষা করে লাঠিটা বা বাহুটা সমান হয়ে যাবে। এইখানটায় ঠিক সেম ব্যাপারটাই ঘটছে যে আমাদের মাথাটা অনেক ভারী হওয়ার কারণে সামনের দিকে ঝুঁকে আছে। এখানটায় পিভট সুনির্দিষ্ট অক্সিপিটাল এবং অ্যাটলাসের সংযোগের স্থলটা হচ্ছে পিভট হিসেবে কাজ করছে। যেহেতু এটা ভারী বস্তুটি এখানে ঝুঁকে যাচ্ছে, যদি আমি এখানে একটি বাহু কল্পনা করে থাকি তাহলে এই মুহূর্তে বাহুটি এই অবস্থায় আছে, কিন্তু এখানে উপযুক্ত পেশিটা আমাদের গলবিলের পেশিগুলো বেশ সংকোচন ক্ষমতার কারণে বা সংকুচিত হয়ে গিয়ে বেশ বল প্রয়োগ করে থাকে। আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এখানটায় দেখতে পাচ্ছ এখানে পেশিগুলো বেশ প্রসারিত অবস্থায় ছিল, এখানে পেশিগুলো বেশ সংকুচিত হয়ে একটা টান ভাব নিয়ে আসছে। খুব অল্প পরিমাণ হলেও সেই বলটা প্রয়োগ করার মাধ্যমে মস্তকটিকে ঝুঁকে যাওয়া থেকে সোজা করে বা সমান্তরালে নিয়ে আসছে। এখানে যদি হয়ে থাকে এটি একটি লিভার বাহু, তাহলে দেখো প্রথমে রয়েছে এল বা লোড, তারপর রয়েছে পি বা পিভট, আর তারপরে রয়েছে ই বা এফোর্ট, যেটা আমাদের এই প্রথম লিভারের সাথে ফর্মুলার সাথে মিলে যায়। তাই মস্তক হচ্ছে আমাদের দেহে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এছাড়াও আমরা এই লিভারের এই টেকনোলজিটা বা কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বেশ কিছু যন্ত্রপাতি তৈরি করেছে, যেমন কাঁচি, খুন্তি বা শাবলগুলো তৈরির ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে এই টেকনোলজিতে প্রথমে কাঁচি কাটার সময় খুব ভারী বস্তু, তারপর তার পিভট যেখানে ক্রস সেই স্থানটি, এবং অপরদিকে আমার হাত দ্বারা বল প্রয়োগ বা প্রযুক্ত বল থাকে, অর্থাৎ এলপিই এই ফর্মুলার মাধ্যমে প্রথম লিভারটি কাজ করে থাকে। এবার চলে যাচ্ছে আমি দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে প্রথমে রয়েছে পিভট, তারপর রয়েছে ভর এবং তারপর রয়েছে এফোর্ট বা প্রচেষ্টা। আমি আরেকবার বলে দিচ্ছি, দ্বিতীয় শ্রেণীর লিভারে প্রথমে দেখা যায় প্রথমে পিভট, তারপর লোড, তারপর হচ্ছে প্রচেষ্টা। আমাদের দেহে সাধারণত দুটো পায়ে এই ধরনের লিভারতন্ত্র রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের চলন সম্পন্ন করে থাকি।
একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো আমাদের পুরো দেহের ভারটা আমাদের এই দুটো পায়ের উপর নির্ভর করে বা এই দুটো পায়ের উপর পড়ে থাকে। এই দুটো অস্থি, সরু সরু দুটো অস্থির উপর এই দুটো পায়ের উপর পুরো দেহের ভারটা নিয়ে আমরা চলন সম্পন্ন করি। চলাচল করার সময় বা চলন সম্পন্ন করার সময় আমরা এই পায়ের একটি পায়ের পাতা সম্পূর্ণভাবে ভূমি স্পর্শ করলে অপর পায়ের পাতাটা ভূমি থেকে আমরা উঠিয়ে নিই বা লিফট করে নিই, যার মাধ্যমে দেহের ভারটি আমরা এই টেকনোলজির মাধ্যমে বা দ্বিতীয় শ্রেণীর লিভার তন্ত্রের মাধ্যমে আমরা ঠিক ভারটা বদল করে নিই বা অল্প বল প্রয়োগ করে সেটা ভারসাম্যটা রক্ষা করে থাকি। আবার পাটাকে লিফট করে আবার মাটিতে ছুঁয়ে থাকলে পূর্ববর্তী পাটা আবার ভূমি থেকে উঠিয়ে নিই। এই প্রক্রিয়া আমরা চলন সম্পন্ন করে থাকি। আমি এখানে একটু বুঝিয়ে দিই, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভটটা আগে থাকে, পিভট আগে, তারপর লোড, তারপর হচ্ছে ইফর্ট। তাই একে আমরা PLE দ্বারা প্রকাশ করছি। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের ফর্মুলা। আমরা প্রশ্ন উত্তর করার সময় বা বিষয়টি ব্যাখ্যা করার সময় এই শব্দগুলো মনে রাখলে প্রশ্ন উত্তর করা বা সঠিকভাবে উত্তর করা সহজ হবে। আমি আমার একটু পায়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা একটি এখানে পা ভূমি স্পর্শ করে আছে। অবশ্যই এই অবস্থায়, এই স্বাভাবিক অবস্থায় দেহের সমস্ত ভারটি পায়ে অস্থি এবং পেশি হয়ে পায়ে গোড়ালি হয়ে পায়ের পাতার উপর এসে পড়ছে। যখন আমি পাটাকে উপরের দিকে উঠিয়ে নিব বা ভূমি থেকে উপরে উঠাবো, আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো, এটা যদি ভূমি হয়ে থাকে ও ভূমি থেকে পাটাকে উপরে লিফট করে নিয়েছে। তাহলে পাটাকে উপরে উঠালে পরে ভূমি থেকে কি হচ্ছে, পায়ের গোড়ালিটা মাটির স্পর্শ থেকে উপরে উঠে নিচ্ছে, কিন্তু পায়ের অগ্রভাগের আঙ্গুলগুলো তখনও মাটি স্পর্শ করে আছে। এক্ষেত্রে পায়ের অগ্রভাগের আঙ্গুলগুলোর প্রান্তটা হচ্ছে এখানে পিভট হিসেবে কাজ করছে। দেহের সম্পূর্ণ ভারটা এখানে লোড, এবং পাটাকে উঠিয়ে নেওয়ার জন্য বা এই বিপুল পরিমাণ দেহের ভার বা ওজনটাকে বহন করার জন্য বা ভারসাম্য রক্ষার জন্য পায়ের পেশিগুলোকে কাপ পেশি বলা হয়। কাপ পেশিগুলো খুব দ্রুত সংকুচিত হওয়ার কারণে একটা টানের সৃষ্টি হয়। আমি আবারও বলছি, পায়ের পেশিগুলোকে কাপ পেশি বলা হয়। পেশিগুলো খুব দ্রুত সংকুচিত হওয়ার কারণে দেহের কিছুটা ওজন এই পেশি সংকোচনের বল বা এফর্টের কারণে উপরে উঠে যায়। অ্যাট এ টাইম পায়ে এই গোড়ালিতে রয়েছে পুরো অস্থি এবং পেশিকে সংবদ্ধ করে রাখার জন্য এখানে একটি ট্যান্ডন বা কর্ণরা আছে, যেটা এখানে ফিমার থেকে অস্থিসন্ধি হয়ে টিবিয়া ফিবুলা হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত অবস্থিত। এইটি মূলত পেশিগুলোকে অস্থির সাথে সংযুক্ত করে রাখে। এই অস্থির সাথে সংযুক্ত এই ট্যান্ডনটি বিপরীতমুখী টানের কারণে একত্রিতভাবে কাফ পেশির সংকোচন এবং ট্যান্ডনের টান দুটো একত্রিত হয়ে এখানে এফর্ট বা প্রযুক্ত বলের মতো কাজ করছে, যেটি দেহে ভারকে উপরের দিকে লিফট করে নিতে বা উঠিয়ে নিতে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ কাফ পেশির সংকোচন বল এবং ট্যান্ডনের টান দুটো একত্রিত এখানে এফোর্ট হয়ে অল্প পরিমাণে প্রযুক্ত হয়, কিন্তু বিপুল পরিমাণ দেহের ওজন বা লোডটাকে বিপরীত দিকে উঠিয়ে নিতে লিভারের মতো কাজ করে থাকে বা বল কাজটা সমাধান করে থাকে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের দেহে পায়ের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর লিভারটি দেখা যায় বা টেকনোলজিটি কনসেপ্টটা দেখা যায়। এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা বেশ কিছু যন্ত্রপাতি বা গাড়ি তৈরি করেছে, যেমন ঠেলাগাড়িতে আমরা জানি ঠিক অনেকটা এটার মতো করে ঠেলে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু সবার আগে থাকে পিভট, তারপরে থাকে লোড, মাঝখানে গাড়ির উপরে ভারী জিনিসটা, আর ঠিক বিপরীত দিকে ঠেলে নিয়ে যাওয়া হয় প্রযুক্ত বল, সেটা হচ্ছে হুইল চেয়ার, ঠেলা গাড়ি এবং এক চাকার গাড়িগুলো মূলত এই কনসেপ্টে বা দ্বিতীয় শ্রেণীর লিভার কনসেপ্ট বা ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবার আলোচনা করছি আমি তৃতীয় শ্রেণীর লিভার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর লিভারের সবার আগে রয়েছে পিভট, তারপর ঠিক বিপরীত দিকে রয়েছে লোড, এবং ঠিক মাঝখানে ভারসাম্য রক্ষার জন্য বিপরীত দিক থেকে প্রযুক্ত বল অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার টেকনোলজিতে বা কনসেপ্টে প্রথমে রয়েছে পি, তারপর রয়েছে তারপর রয়েছে এল। তাই একে আমি PEL দ্বারা প্রকাশ করছি। এই শব্দ বা ফর্মুলার মাধ্যমে আমরা তৃতীয় শ্রেণীর লিভারের কার্যক্রম মনে রাখতে পারি বা ব্যাখ্যা করতে পারি। তাহলে যেহেতু বললাম যে তৃতীয় শ্রেণীর লিভারে পিভট আগে থাকে, আর বা প্রযুক্ত বল মধ্যে থাকে, এবং এল বা ভর
ঠিক একেবারে শেষ প্রান্তে থাকে। এমনটা দেখা যায় মূলত আমাদের হাতের গঠনে। আমাদের দেহে হাতের অস্থি, এটা হিউমেরাস, তারপর হচ্ছে টিবিয়া এবং হিউমেরাস এবং রেডিয়াস এবং আলনা। আমাদের হাতের ক্ষেত্রে হাতটা যখন আমরা সোজা করে রাখি, আমি গত ক্লাসে এগুলো আলোচনা করেছি কিভাবে পেশিগুলো এখানে ফ্ল্যাক্সর পেশি এবং এক্সটেনশন পেশিগুলো পরপর সমসাময়িকভাবে সংকোচন প্রসারণ করার মাধ্যমে আমাদের অস্থিগুলোকে কিভাবে সঞ্চালন ঘটায়। তা আজকে আমি যেহেতু লিভার নিয়ে কাজ বলছি, তাহলে একটু ভালো করে খেয়াল করো। এই ক্ষেত্রে আমাদের হাতটা যখন সোজা হয়ে থাকে তখন কিন্তু এখানে এক্সটেনশন পেশিটা অনেকটা স্বাভাবিক অবস্থায় বা সংকুচিত অবস্থায় থাকে, কিন্তু এখানে বাইসেপস পেশিটা প্রসারিত অবস্থায় থাকে। যখনই আমরা কোনো কাজের জন্য হাতটা বাঁকিয়ে উপরে তুলতে চাই তখন এখানে বাইসেপস পেশিটা সংকুচিত হয়। তাহলে আমি এখানে একটু দেখিয়ে দিই। ধরে নিই যে এখানে হাতে আমি কোনো একটি ভারী বস্তু আমি বহন করে নিয়ে যাচ্ছি বা আলগে ধরে নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সে ভারটা ওজনটা বেশ ওজনদার হওয়ার কারণে আমার এখানে হাতের এই অংশে এটাকে ভর বা লোড তৈরি করে নিচ্ছে। সাথে সে ভারটাকে ধরে রাখার জন্য এখানে কনুই সন্ধিটা পিভট হিসেবে কাজ করছে। একই সাথে এটাকে ভারটাকে যাতে আমি পুরো দেহের এই অস্থির মাধ্যমে বহন করে নিতে পারি, তাই এখানে বাইসেপস অবস্থিত। বাইসেপস পেশি সংকুচিত হয়ে একে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ বাইসেপস পেশির সংকোচনজনিত বলটাই হচ্ছে এখানে প্রচেষ্টা বা প্রযুক্ত বল। যখন আমি সে ভার সহ বস্তুটিকে আলগে ধরে রাখি বা উপরের দিকে উঠিয়ে নিয়ে আসি, তখন স্বাভাবিকভাবে এক্সটেনশন পেশিগুলো এখানে প্রসারিত হয়ে যায় এবং বাইসেপস পেশিটা সংকুচিত হয়ে যায়। তাহলে দেখতেই পাচ্ছি এটা যদি হয়ে থাকে আমাদের লিভারের বাহু, অর্থাৎ রেডিয়াস আলনাটা যদি হয়ে থাকে আমাদের লিভারের বাহু, তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই অনুসন্ধি পিভট, তারপর হচ্ছে প্রযুক্ত বল, এই বাইসেপস পেশির সংকোচনজনিত প্রযুক্ত বল, যেটা আমাদের হাতটাকে লিফট করে উপরের দিকে ওঠাতে সাহায্য করছে, এবং সর্বশেষে রয়েছে এল বা ভর, যার মাধ্যমে আমরা ভারী বস্তুটাকে লিফট করে উপরে উঠাতে পারি বা ধরে নিয়ে বহন করতে পারি। তাহলে তৃতীয় শ্রেণীর লিভার প্রকাশ করা হচ্ছে PEL এর ফর্মুলার মাধ্যমে। এই টেকনোলজি বা কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমাদের দেহে আমাদের প্রয়োজনীয় সেই নেল কাটার, চিমটা বা ফোর্সেপগুলো এভাবে তৈরি করা হয়েছে, যেখানে আগেই রয়েছে পিভট এবং ফোর্সেপের ক্ষেত্রেও ঠিক আমরা অগ্রপ্রান্তটাই হচ্ছে পিভটের মতো কাজ করে থাকে। তাহলে এ হলো আমাদের মানবদেহে অবস্থিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভার। আমাদের দেহে প্রথম শ্রেণীর লিভার বেশ দুর্লভ, শুধুমাত্র একটি প্রথম শ্রেণীর লিভার দেখা যায়, সেটা হচ্ছে আমাদের মস্তকে, মানব দেহের মস্তকে এই প্রথম শ্রেণীর লিভারটা বর্তমান। তারপর রয়েছে বেশ কিছু দ্বিতীয় শ্রেণীর লিভার, তবে আমাদের চলন সম্পন্ন করার প্রক্রিয়াটি, অর্থাৎ দুটো পায়ের উপর দেহের ভার বহন করে চলন সম্পন্ন করার প্রক্রিয়াটি হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। এবং বেশ আমাদের মানব দেহে অধিকাংশ লিভারগুলোই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, যেখানে আমরা হাতের ভারী বস্তুকে আলগে নিয়ে যাওয়ার জন্য যে টেকনোলজি বা লিভারটা ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। আমাদের দেহে মূলত প্রথম শ্রেণীর লিভারে সাধারণত খুব অল্প পরিমাণ, দেখো এখানে পুরো দেহের তুলনা মস্তকটা কিন্তু অনেক ভারী, খুব অল্প পরিমাণ এফোর্ট দিয়ে, খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করে বেশ ভারী একটি বস্তুকে আমরা প্রথম শ্রেণীর লিভারের মাধ্যমে উত্তোলন করতে পারি। আমি আবারও বলছি, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রযুক্ত বলের মান খুবই সামান্য হয়ে থাকে, ভার বস্তুর তুলনায় প্রযুক্ত বলের মান খুব সামান্য হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে খুব অল্প এবং সামান্য পরিমাণ বল প্রয়োগ করে সেই বলটিকে বেশ বহুগুণে বাড়িয়ে দিয়ে বেশ ভারী একটি বস্তুকে উত্তোলন করা যায়। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রযুক্ত বলটি মূলত প্রথম শ্রেণীর লিভারের তুলনায় বেশ বেশি হয়ে থাকে, অর্থাৎ লোডের তুলনায় প্রযুক্ত বল কম হলেও সে একেবারেই সামান্য নয়। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারের ভার উত্তোলনের ক্ষেত্রে আমাদের বেশ বল প্রয়োগ করতে হয়। সে প্রযুক্ত বলটা ভার বস্তু থেকে কম হলেও সে বলটি প্রয়োগ করে প্রযুক্ত বলটিকে প্রয়োগ করে বলটা বহুগুণে বাড়িয়ে ভার বস্তুটাকে উত্তোলন করা হয়, যেখানে পিভট হচ্ছে একেবারে অগ্রপ্রান্তে
অবস্থিত। তৃতীয় শ্রেণীর লিভারে মূলত লোডের তুলনায় এফর্ট প্রায় কাছাকাছি, অর্থাৎ বস্তুটি যতটাই ভারী প্রযুক্ত বলের পরিমাণটা ঠিক কাছাকাছি হবে। অর্থাৎ ভার বস্তুটাকে ঠিক কাছাকাছি থেকে সমপ্রায় কাছাকাছি পরিমাণ বল কাছাকাছি স্থানে প্রয়োগ করার মাধ্যমে বস্তুটিকে উত্তোলন করা হয়, এটাকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলছি। তাহলে আজকে দেখো তোমাদেরকে আরেকবার আমি রিভিউতে দেখিয়ে দিচ্ছি যে রডস এন্ড লিভার নিয়ে আলোচনা করেছি, যেখানে লিভারের 4টি অংশ, বাহু, প্রযুক্ত বল ই, ভার বিন্দু পিভট পি এবং ভর হচ্ছে লোড। এদেরকে ব্যবহার করে আমি আজকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভার আলোচনা করেছি। যে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে এলপিই, দ্বিতীয় শ্রেণী হচ্ছে পিএলই এবং তৃতীয় শ্রেণী হচ্ছে পিইএল। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে আমাদের দেহে, মানব দেহে হচ্ছে মস্তক এবং অ্যাক্সেসের ক্ষেত্রে অ্যাক্সেসের কার্যক্রম, এবং উদাহরণ হচ্ছে আমাদের ব্যবহারিক উদাহরণ হচ্ছে কাঁচি, খুন্তি বা শাবল। দ্বিতীয় শ্রেণীর লিভারে আমাদের দেহে অবস্থিত দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে দুটো পা এবং চলন সম্পন্ন করার প্রক্রিয়া। আর উদাহরণ হচ্ছে ব্যবহৃত উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি, হুইল চেয়ার এবং এক চাকার গাড়ি। তৃতীয় শ্রেণীর লিভার আমাদের দেহে পরিলক্ষিত হয়, অনেক অস্তিত্বেই দেখা যায়, তবে বহুল ব্যবহৃত বা পরিচিত তৃতীয় শ্রেণীর লিভার দেখা যায় আমাদের হাতের ক্ষেত্রে। আর ব্যবহৃত উদাহরণ হচ্ছে নেল কাটার, চিমটে এবং ফোর্সেল। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।